আজকের ক্লাসটি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। আজকের ক্লাস শুরু করছি নতুন অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া শুরু করার আগে বলি যে ভূমিরূপ কিভাবে গঠিত হচ্ছে, কোন কোন প্রক্রিয়ায় ভূমিরূপ তৈরি হয়, সেই ক্লাসটা একটা টেবিলের মাধ্যমে করানো আছে এবং এই টেবিলটা প্রত্যেকটি বইয়ে, প্রত্যেকটি পাবলিশার্সের বইয়ে দেওয়া আছে এবং এই টেবিলটি ভালো করে বোঝানো হয়েছে আগের একটা ক্লাসে। সেই ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই ক্লাসটা করার আগে অবশ্যই দেখে এসো। এবং আজকের ক্লাস শুরু করব আমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার ভাঁজ থেকে। আজকের ক্লাসটা হবে ভাঁজের গাঠনিক উপাদান, বা সহজ বাংলা ভাষায় বলতে গেলে যেটা হয় ভাঁজের বিভিন্ন অংশগুলো কি কি সেগুলোকে চিহ্নিতকরণ, ভাঁজের বিভিন্ন অংশগুলো চিনে নেওয়া, এটাই হচ্ছে আজকের ক্লাস। তো তোমরা চলো খাতা পেন নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমি ভাঁজের গাঠনিক বিভিন্ন উপাদানগুলো ছবি এঁকে একটা একটা করে পয়েন্ট ধরে ধরে বোঝাবো এবং সংজ্ঞাও বলে দেবো। তোমরা ছোট ছোট করে সংজ্ঞা বলবো, লিখে নিতে পারো, তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে আজকের আমরা পড়ব ভাঁজের গাঠনিক উপাদান, বা সহজ বাংলা ভাষায় বলতে গেলে কি হয় যে ভাঁজের বিভিন্ন অংশ, অর্থাৎ ভাঁজ যে আমরা পড়ব, ভাঁজের বিভিন্ন অংশগুলো কি কি, ভাঁজের কি কি অংশ আছে সেগুলোকে তো আমাদের চিনতে হবে, তাহলে তো আমরা ভাঁজ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। তার আগে তাহলে আমাদের ভাঁজের সংজ্ঞাটা জেনে নিতে হবে। সংজ্ঞাটা আমি কনসেপ্ট তোমাদেরকে দিয়ে রাখছি। এবার কনসেপ্ট জানার পরে তোমরা প্রত্যেকের কাছে যেই টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের সংজ্ঞাটা ফলো করবে, বুঝতে পেরে যাবে। দেখো, এক কথায় শিলাস্তরের তরঙ্গ আকৃতির এই যে বাঁক থাকে না, বাঁকের যে গঠন, তাকেই কিন্তু ভাঁজ বলে। মনে করো একটা শিলাস্তর, এই একটা শিলা আছে, শিলাস্তর কোনো প্রকারে এরকম তরঙ্গ সৃষ্টি হলো, তাহলে যে তরঙ্গটা সৃষ্টি হলো এটাকেই তো ভাঁজ বলে, তাই না? এবার প্রত্যেকের কাছে, যার কাছে যেই টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের যে সংজ্ঞাটা দেওয়া আছে, সংজ্ঞাটা পড়বে, মন দিয়ে মুখস্থ হয়ে যাবে। এবারে তাহলে আমরা জেনে নেব ভাঁজের গাঠনিক উপাদানগুলি কি কি, বা ভাঁজের বিভিন্ন যে অংশগুলো থেকে থাকে, ভাঁজের সেই বিভিন্ন অংশগুলো কি। দেখো, প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও ক্লাসটা করার আগে। যে ভাঁজের গাঠনিক উপাদান, তাহলে এই একটা আমি শিলাস্তর এঁকেছি, ঠিক আছে, একটা শিলাস্তরকে আমি নিয়েছি এবং শিলাস্তরটা দেখো, শিলাস্তরটা বিভিন্নভাবে দেখানো হয়েছে। এই বিভিন্নভাবে যে দেখানো হয়েছে এর মধ্যে ভাঁজের বিভিন্ন অংশগুলো তোমাদেরকে আমি চিহ্নিত করে দেখাবো। দেখো, প্রথম কথা দেখতে পাচ্ছ এই একটা তল, এই যে তল, এই তল একই তল, মাঝখানে উলম্ব আকৃতির একটা ভূমিরূপ দেখা যাচ্ছে, তার দু সাইডে দুটো তল। এই যে তল, এই যে সমান যে তলটা, এই তলটাকে বলা হচ্ছে কি বলতো, অনুভূমিক তল। বোঝা গেল? তাহলে এইটা যদি অনুভূমিক তল হয়, এটাও অনুভূমিক তল, তাই তো? তাহলে এইটাও অনুভূমিক তল, ঠিক আছে। তারপরে দেখো এই যে গম্বুজ আকৃতি, যে স্তরের মতো সৃষ্টি হয়েছে যে তলটা, এটাও কিন্তু একটা তল। এইভাবে তলটা এসে কিন্তু এইভাবে গিয়ে এখান থেকে চলে গেছে, অর্থাৎ এটাও অনুভূমিক তল, এটাও অনুভূমিক তল। ওকে, তারপরে দেখো এই যে স্তরের মতো সৃষ্টি হয়েছে, এই স্তরটাকে বলা হচ্ছে কি, স্তরায়ন তল। বোঝা গেল? তোমরা তাহলে খাতা পেন নিয়ে প্রত্যেকে বসে পড়ো। এই ছবিটা অনেকক্ষণ এখানে শো করানো আছে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নাও, পরে ভালো করে এঁকে প্রত্যেকটা অংশের নাম লিখে নেবে। তাহলে প্রথমে আমরা দেখো জেনে নিতে হবে আমাদের যেই দুটো জিনিস, সেটা হচ্ছে অনুভূমিক তল এবং স্তরায়ন তল। এই দুটো জিনিস জেনে নিলে তারপরে কিন্তু আমরা ভাঁজের বিভিন্ন অংশগুলোকে বুঝতে পারবো সহজে। তাহলে কি বলা হয়েছে এবার আমি তোমাদের দেখাবো। এই যে স্তরায়ন তল আর এই যে অনুভূমিক তল, তাহলে এই স্তরায়ন তল আর অনুভূমিক তল মিলে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয় বলো তো? তাকে বলা হয় নতি। তাহলে কোথায় কোণ উৎপন্ন করছে? এইটা একটা স্তরায়ন তল, এটা একটা অনুভূমিক তল, এটা একটা স্তরায়ন তল, তাহলে মিলিত হচ্ছে এই জায়গায় না, এটা এইভাবে চলে গেল আর এটা এইভাবে চলে এলো, তাহলে এইখানে মিলিত হচ্ছে, তো এখানে একটা কোণ উৎপন্ন করছে, তাই না? এই যে কোণটা উৎপন্ন করছে, এই কোণটাকে কি বলা হয় বলো তো? এই কোণটাকে বলা হয় নতি। বলো,
বুঝতে কোনো অসুবিধা আছে? এই যে কোনটা সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় নতি। তাহলে তোমরা সহজ ভাষায় লিখে নিতে পারো যে স্তরায়ন তল ও অনুভূমিক তল মিলে, স্তরায়ন তল আর অনুভূমিক তল মিলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় নতি। হয়ে গেল। এবারে আমরা কি করব, অক্ষ, ভাঁজের অক্ষ কোনটা? দেখো ভাঁজের সব থেকে উঁচু অংশ, তাহলে ভাঁজের এখানে সব থেকে উঁচু অংশ কোনটা? এইটা সব থেকে উঁচু অংশ ভাঁজের। আর ভাঁজের সব থেকে নিচু অংশ কোনটা? এইটা, তাই তো? তাহলে ভাঁজের সব থেকে উঁচু অংশ আর নিচু অংশ বরাবর যদি একটা কাল্পনিক রেখা টানা হয়, ঠিক আছে, তাহলে এটা ভাঁজের উঁচু, এটা ভাঁজের নিচু, একটা কাল্পনিক রেখা যদি অঙ্কন করা হয়, কাল্পনিক রেখা টানা হয়, তাহলে সেটা হচ্ছে ভাঁজের অক্ষ। অর্থাৎ এইটা ভাঁজের অক্ষ, যেটা এখানে লেখা আছে, বুঝতে পেরেছ? এই যে এখানে লেখা আছে ভাঁজের অক্ষ। তাহলে লিখে নিতে পারো তোমরা, ভাঁজের সব থেকে উঁচু বা নিচু অংশ বরাবর যদি একটি কাল্পনিক রেখা অঙ্কন করা হয় তখন তাকে বলা হয় ভাঁজের অক্ষ। দেখো এবারে আমরা আসবো অক্ষতল। তাহলে অক্ষ হয়ে গেল, অক্ষতল। অক্ষতল কি? একদম সহজ, যে তল বরাবর অক্ষটি অবস্থান করেছে তাকে বলা হয় অক্ষতল। অর্থাৎ এই যে অক্ষটা এই তল বরাবর অবস্থান করেছে, তাই তো? তাহলে এটাকে বলা হচ্ছে তোমার কি? অক্ষতল। তাহলে সংজ্ঞাটা লিখে নিতে পারো যে তল বরাবর অক্ষ অবস্থান করেছে বা অক্ষ অবস্থান করে তাকে বলা হয় অক্ষতল। এবং ছবিটা আগে লেখার আগে লেখাটা তুমি পজ করে লিখতে পারবে, কিন্তু ছবিটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে? অক্ষতল হয়ে গেল। তারপরে হচ্ছে বাহু কাকে বলে। এবার আসবো ভাঁজের বাহু। দেখো ভাঁজের অক্ষের দুপাশের অংশকে বলা হয় ভাঁজের বাহু। অক্ষের দুপাশের অংশ, এই যে অক্ষের দুপাশের অংশ, এইদিকে একটা এইদিকে একটা, এই দুটো হচ্ছে ভাঁজের বাহু। বোঝা গেল? ভাঁজের বাহু বলে। এবার আসবো নতি। নতি আমরা পড়েছি, প্রথম কথা নতি আমাদের দেখানো হয়েছে এখানে। নতি কাকে বলে? দেখো নতি সম্পর্কে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দেওয়ার সেটা হচ্ছে কি, যে নতি কিন্তু নতির মান ডিগ্রি ও দিকে প্রকাশ করা হয়। কি বললাম? যে নতির যে মান হয় এটা ডিগ্রি ও দিকে কিন্তু প্রকাশ করা হয়। আর নতি ভেক্টর রাশি, ঠিক আছে, এটা মাথায় রাখবে, নতি ভেক্টর রাশি। এবারে আমরা চলে আসবো আয়াম। আয়াম কাকে বলে? দেখো এটা স্তরায়ন তল, এই যে তলটা আছে এই তলটা স্তরায়ন তল, একটু আগেই বললাম। আর এটা অনুভূমিক তল, তাই তো? তাহলে এটা অনুভূমিক তল মানে এটাও অনুভূমিক তল। আমরা এইবারে আয়ামটা ভালো বোঝাতে পারবো, এইবারে বোঝাতে অসুবিধা হবে কারণ এবার তো নতি আছে। দেখো তাহলে এইটা আমাদের স্তরায়ন তল আর এটা অনুভূমিক তল, তাই তো? বলেছে স্তরায়ন তল আর অনুভূমিক তল এক জায়গায় মিলিত হয়ে যে একটা রেখা উৎপন্ন করে, বা স্তরায়ন তল ও অনুভূমিক তল যে রেখায় ছেদ করে তাকে বলা হচ্ছে আয়াম। অর্থাৎ কি, এই দেখো স্তরায়ন তল আর এটা অনুভূমিক তল দুজনে গিয়ে কিন্তু এই রেখাটায় ছেদ করেছে, তাই না? এই যে রেখাটা একেই বলা হচ্ছে আয়াম। বলো কি বুঝতে অসুবিধা আছে? তাহলে স্তরায়ন তল আর অনুভূমিক তল যে রেখায় মিলিত হয় তাকেই বলা হচ্ছে আয়াম, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখবো, সেটা কি, আয়াম নতির সাথে সমকোণে অবস্থান করে। এই আয়াম আর নতি এরা কিন্তু পরস্পর সমকোণে অবস্থান করে, অর্থাৎ কি 90 ডিগ্রি। তারপর বলা হয়েছে যে গ্রন্থি বিন্দু, অর্থাৎ কি যে বিন্দুতে বক্রতা বেশি হয়, বা এটা অন্যভাবে বলতে গেলে বলতে পারো যে ঊর্ধ্ব ও অধোভাঁজে যে বিন্দুতে, ঊর্ধ্ব ও অধোভাঁজে, এটা হচ্ছে ঊর্ধ্বভাঁজ, এটা অধোভাঁজ। ঊর্ধ্ব আর অধোভাঁজের মাঝখানে যে বিন্দুতে বক্রতা সর্বাধিক হয়, অর্থাৎ এখানে দেখো বক্রতাটা সর্বাধিক, ঠিক আছে? এই বিন্দুটাকেই বলা হচ্ছে তোমার কি, এই যে বিন্দু দুটো একেই বলা হচ্ছে তোমার গ্রন্থি বিন্দু। বোঝা গেল? এই হয়ে গেল ভাঁজের বিভিন্ন অংশ। এবার তোমরা ভাঁজের শ্রেণী বিভাগ পড়তে কোনো অসুবিধা হবে না। তো এই যে ছবিটা আছে এই ছবিটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে কিন্তু পরে খাতায় এঁকে নেবে, নিয়ে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং নিজের বন্ধুবান্ধবদের মধ্যে ক্লাসটি শেয়ার করে তাদেরও ক্লাসটি দেখার সুযোগ করে দাও। আজকের ক্লাস এই পর্যন্ত। চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।